গুড আফটারনুন স্টুডেন্টস। আজকে আমরা দশম শ্রেণীর একটা চ্যাপ্টার গ্যাসের আচরণ বা গ্যাসের ধর্ম, এই চ্যাপ্টারটি সম্পর্কে আমরা জানব। তার আগে কতগুলো কথা আমি বলছি। দেখো, অন্য তোমরা যে সাবজেক্টগুলো পড়ো, ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরাজি, সেই সাবজেক্টগুলোর সঙ্গে ফিজিক্স বা ফিজিক্যাল সায়েন্স পড়ার একটু পার্থক্য আছে। কি পার্থক্য? না, ফিজিক্স বা পদার্থবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স পড়তে গেলে শুধু রিডিং পড়ে গেলাম আর মুখস্থ করলাম, এটা করলে হবে না। ভালো করে এই সাবজেক্টটাকে বুঝতে গেলে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন কি বলছে ভালো করে প্রথমে বোঝার চেষ্টা করতে হবে, অনুভব করতে হবে। 2 নাম্বার, প্রত্যেকটা লাইনের না বুঝতে পারলে যে শিক্ষক আছে তার কাছে জিজ্ঞাসা করবে, আমাকে কমেন্ট করে জানাবে। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, কোথাও যদি জাম্প করো, তাহলে দেখবে পরে গিয়ে কিন্তু সমস্যা হবে। একটা না বোঝা জিনিসের জন্য পরবর্তীকালে দেখবে অনেক কিছুই বুঝতে পারছো না। সুতরাং কনসেপ্ট না ক্লিয়ার করে সামনে এগোবে না। আর 3 নাম্বার পয়েন্ট হলো, ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্স বুঝতে গেলে তোমাকে একটু অঙ্কটা ভালো করে জানতে হবে, অঙ্ক বুঝতে হবে। বুঝেছো কি বলেছি? তো চলো আজকে আমরা আমাদের চ্যাপ্টার গ্যাসের ধর্ম শুরু করব। দেখো, মুখস্থ করবে না, বইতে দেখবে যে গ্যাসের কতগুলো ধর্ম দিয়ে দিয়েছে, বেশ অনেকগুলো 8টা-9টা পয়েন্ট। গড় করে মুখস্থ করলে, অথচ অনুভব করলে না, বাস্তবের সঙ্গে মেলানোর চেষ্টা করলে না, তাহলে কিন্তু সমস্যা। গ্যাস মানে কি? যেটা তোমরা দেখো চারিদিকে যে গ্যাসগুলো হয়, ধোঁয়া বা তোমার বিভিন্ন ধরনের গ্যাস। গ্যাস তো চোখে দেখা যায় না, অনুভব করা যায়। হাওয়া হয় যেটা, সেটা হচ্ছে গ্যাস। বা গ্যাসের সিলিন্ডার তোমরা দেখেছো, যে রান্না করি গ্যাস সিলিন্ডারে। এবার তুমি নিজে একটা ইমাজিন করো যে গ্যাসের কি কি ধর্ম হতে পারে। আমি একটু হেল্প করছি তোমাদের। মনে করো তুমি একটা রান্নার হাঁড়ির ভেতরে কিছুটা গ্যাস নিয়েছো, এই যে রান্না বান্না করে যে গ্যাসে, এলপিজি গ্যাস, সেটা গ্যাসটা তুমি নিয়েছো। এখন সেই গ্যাসকে যদি তুমি, মনে করো নিচে লিকুইড আকারে কিছু গ্যাস আছে, তুমি হিট দিচ্ছ, তাহলে বা নিচে কিছুটা গ্যাস আছে তাকে তুমি হিট দিচ্ছ, তাপমাত্রা বাড়াচ্ছ, তাহলে সেই হাঁড়ির ভিতরের গ্যাসটা কি হবে? বেশি ছড়িয়ে পড়বে, না যেটুকু জায়গা দখল করেছিল তার থেকে আরো কম জায়গায় চলে আসবে? নিজেরাই বলো, কি হবে? কি হবে বলো, তোমাদের চিন্তা ভাবনা, তোমাদের ধারণা কি বলে? তাপমাত্রা বাড়ালে কি হবে? গ্যাসটা আরো ছড়িয়ে পড়বে, তাই না? তার মানে তাপমাত্রা বাড়ালে কি হয়? গ্যাসের ছড়িয়ে পড়া মানে বেশি জায়গা দখল করা, মানে কি? আয়তন বাড়ে। তাহলে তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তন বাড়ছে। এটা একটা গ্যাসের ধর্ম, এটাই বইতে লেখা আছে। কিন্তু তুমি রিয়েল মানে অনুভব করে বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখো, এইভাবেই পড়তে হবে ফিজিক্সটা। 2 নাম্বার, মনে করো একটা গ্যাস বেলুন বা যে কোনো বেলুনে আমি হাওয়া দিচ্ছি, মানে কি তার ভিতরে গ্যাস আছে, বায়ু আছে, মানে বায়ু তো বিভিন্ন গ্যাসেরই মিশ্রণ। এখন এই একটা বেলুনকে মনে করো আমি চাপ দিলাম মানে কি? সেটা লম্বা থেকে ছোট হয়ে গেল, তাই না? তাহলে ছোট হয়ে যাওয়া মানে কি? আয়তন বাড়া না কমা? আমি চাপ দিলাম গ্যাসে, মানে প্রেশার বাড়ালাম, চাপ বাড়ালাম। চাপ বাড়ালে গ্যাসের আয়তন কি হবে? কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে। তাহলে এই যে চাপ বাড়ালে গ্যাসের আয়তন কমছে, এটাও একটা গ্যাসের ধর্ম। বুঝেছো? তাহলে উষ্ণতা বাড়ালে দেখলাম গ্যাসের আয়তন বাড়ছে, চাপ বাড়ালে দেখলাম গ্যাসের আয়তন কমছে। দুটোই গ্যাসের ধর্ম। এছাড়াও আরও অনেক ধর্ম আছে। তো এই চ্যাপ্টারে আমরা যে দুটো পয়েন্ট দুজন বিজ্ঞানী বলে গেছিলেন, দুজনের দুটো সূত্র, একটা হচ্ছে বয়েলের সূত্র, একটা হচ্ছে চার্লসের সূত্র। প্রথম যেটা আমি বললাম ওটাই হচ্ছে চার্লসের সূত্র, যে টেম্পারেচার বাড়ালে গ্যাসের আয়তনও বাড়ছে। এটাই চার্লস বলেছেন, এটাকেই চার্লসের সূত্র বলে। আমরা বিস্তারিত আসছি কিভাবে, একটু ম্যাথমেটিক্যালি ব্যাপার স্যাপারগুলো দেখতে হবে, কিভাবে বাড়ে, কি বৃত্তান্ত, সেগুলো। আর পরে যে সূত্রটা মানে ধর্মটা আমি বললাম, যে চাপ বাড়ালে গ্যাসের আয়তন কমে যাচ্ছে, এটাই হচ্ছে বয়েলের সূত্র। বোঝা গেল? এছাড়াও গ্যাসের অনেক রকম ধর্ম আছে। মনে করো সেই হাড়ির ভিতরে গ্যাস আছে, গ্যাসকে তুমি হিট দিচ্ছ, তাপমাত্রা বাড়াচ্ছ, তাহলে গ্যাসের অণুগুলো ছোটাছুটি বাড়বে না কমবে? ছোটাছুটি বেড়ে যাবে। ছোটাছুটি বাড়া মানে কি? গতিশক্তি বেড়ে যাওয়া। তার মানে কি? উষ্ণতা বাড়ালে গ্যাসের অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়। এটা আর একটা ধর্ম। এবার গ্যাসের গতিশক্তি যদি বাড়ে, ওই হাড়ির দেওয়ালে তারা বেশি বেশি জোরে আঘাত করবে, তাই না? তার মানে কি? ওই যে ওয়ালের গায়ে চাপ বাড়বে। এটাও গ্যাসের আর একটা ধর্ম। তারপরে দেখো, মনে করো গ্যাস মানে যে কোনো পদার্থ,
সেগুলো তো অসংখ্য অণু নিয়ে তৈরি। অণুগুলো একটার সঙ্গে একটা লেগে থাকে। সব থেকে গায়ে গায়ে লেগে থাকে কঠিন পদার্থের অণু, তারপরে একটু হালকাভাবে লেগে থাকে হচ্ছে তরল পদার্থের অণু, আর একেবারে ডিস্টেন্স খুব মানে দূরে দূরে থাকে হচ্ছে গ্যাসীয় পদার্থের অণু। এইবার সেই অণুগুলো, মনে করো একটা গ্যাসীয় পদার্থের অণুগুলো এইটুকু দূরত্বে আছে, তুমি যদি হিট দাও বা গতিশক্তি বাড়ে, তাহলে এদের এদের কি হবে? এই অণুগুলো কি এত কাছাকাছি থাকবে, নাকি আরো এদের মধ্যে দূরত্ব বেড়ে যাবে? নিজেরা চিন্তা ভাবনা করো, নিজেদের চিন্তা ভাবনায় কি বলে। তুমি যদি হিট দাও তাহলে গ্যাস দৌড়াতে আরম্ভ করবে, তার মানে গ্যাসের অণুগুলোও দৌড়াতে আরম্ভ করবে, তার মানে একটার থেকে আর একটা দূরত্ব বেড়ে যাবে। আগে এইটুকু জায়গায় এরা ছিল, এবার তুমি হিট করলে এদের আয়তন বাড়ার সঙ্গে সঙ্গে এরা ছড়িয়ে পড়ছে, তার মানে কি একটা অণু আর একটা অণুর মধ্যে ডিস্টেন্সও বেড়ে যাবে, তাই না? তার মানে কি গ্যাস অণুগুলোর মধ্যে নিজেদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব বাড়ে যদি তুমি তাপমাত্রা বৃদ্ধি করো বা গ্যাসের অণুর গতিশক্তি বৃদ্ধি পায়। তাহলে এগুলো সবই কিন্তু গ্যাসের ধর্ম। এবার আমরা চলে আসি যে বয়েলের সূত্রে। এই গ্যাসের ধর্ম সম্পর্কে বয়েল কি কি বলেছে দেখা যাক। বয়েলের সূত্র, বয়েলস ল। বয়েল কি বলছে? আমি সেকেন্ড যে পয়েন্টটা বললাম যে আমি যদি চাপ বৃদ্ধি করি তাহলে গ্যাসের আয়তন কমে যাচ্ছে, অর্থাৎ একটা জিনিস বাড়লে আর একটা জিনিস যদি কমে তাহলে তাদের মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে আমি ধরি গ্যাসের আয়তন, গ্যাসের আয়তনকে ইংরেজিতে বলা হয় ভলিউম, তাই গ্যাসের আয়তনকে আমরা সাধারণত ভি দিয়ে লিখি। এবং চাপ, চাপকে ইংরেজিতে বলা হয় প্রেসার, তাই সাধারণত আমরা একে পি দিয়ে লিখি। তা আমি দেখলাম চাপ বাড়ালে আয়তন কমছে, মানে ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক যদি হয় আমি এটাকে লিখতে পারি ভি সমানুপাতি 1/p। সরল সম্পর্ক হলে লিখতাম ভি সমানুপাতি পি, যেহেতু ব্যস্ত সম্পর্ক তাই ভি সমানুপাতি 1p লিখলাম। কিন্তু এখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, যে উষ্ণতা কোনো পরিবর্তন হলে হবে না, অর্থাৎ উষ্ণতা যেমন ছিল সেরকমই থাকবে। কোনো জিনিস যেমন ছিল সেরকমই থাকাকে বলা হয় ধ্রুবক থাকা। তাহলে উষ্ণতা, এখানে উষ্ণতাকে ইংরেজিতে টেম্পারেচার বলা হয়, আমি এখানে টি দিয়ে লিখলাম সেই জিনিসটাকে, এটা ধ্রুবক থাকবে এখানে, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। আর একটা জিনিস ধ্রুবক থাকবে কি না, এই গ্যাসের ভর, গ্যাসের ভর এটাও ধ্রুবক থাকবে। তাহলে তোমাকে কোশ্চেন আসতে পারে বয়েলের সূত্রে কোন দুটি রাশি ধ্রুবক থাকে? দুটোর জিনিস ধ্রুবক থাকে, গ্যাসের উষ্ণতা বা তাপমাত্রা এবং গ্যাসের ভর। বেশ, এইবার এই সমানুপাতি চিহ্ন তুলে দিয়ে সমান সমান চিহ্ন দিলে আমরা একটা ধ্রুবক নিয়ে আসি। এই যে এরকম যেমন ধ্রুবক, ওরকম একটা ধ্রুবক নিয়ে আসি। আমি জানি না কি ধ্রুবক, সেই জন্য সেটাকে কে দিয়ে লিখলাম। এই কেটা হচ্ছে ধ্রুবক, কে হলো ধ্রুবক। তাহলে কোনাকুনি গুণ করলে পিভি ইকুয়াল টু কে, মানে হচ্ছে ধ্রুবক, তাই তো? এটাই হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। অনেক বইতে তুমি এরকম দেখতে পারবে। দেখো পিভি ইকুয়াল টু ধ্রুবক মানে কি, মানে চাপ আর আয়তনের গুণফল সবসময় ধ্রুবক, মানে একই থাকবে, পরিবর্তন হবে না, মানে আগেও যা ছিল পরেও তাই থাকবে। এখন আমি ধরি, ভালো করে দেখো, এখন আমি মনে করি গ্যাসের প্রাথমিক চাপ, প্রাথমিক চাপ মানে প্রথমে যে চাপটা ছিল সেইটা, প্রাথমিক চাপ P1 আর প্রাথমিক আয়তন সেটা V1। ওয়ানটা কেন দিলাম? প্রথম বোঝানোর জন্য, ঠিক আছে? এবং গ্যাসের অন্তিম, অন্তিম মানে একেবারে শেষে গিয়ে অন্তিম চাপ P2 আর অন্তিম আয়তন সেটা হচ্ছে V2। তাহলে এই সূত্র অনুযায়ী আমি এটা লিখতে পারি P1 V1 is equal to P2 V2, লেখা যায় না যায় না?
দেখো পি আর ভি এর গুণফল সবসময় ধ্রুবক। তা প্রথমে পি আর ভি এর গুণফল কত? পি অন ভি অন, মানে চাপ আর আয়তনের গুণফল প্রথমে কত? পি অন ভি অন। আর পরে গিয়ে চাপ আর আয়তনের গুণফল কত হবে? পি টু ভি টু হবে। সেই জন্য যেহেতু এটা কোনো পরিবর্তন হচ্ছে না, সেই জন্য আগের গুণফল আর পরের গুণফল সমান হবে। বুঝেছো না বোঝনি? এটাকেও তুমি ওই বয়েলের সূত্রের গাণিতিক রূপ বলতে পারো। বুঝেছো না বোঝনি? এটাও বয়েলের সূত্রের গাণিতিক রূপ বলতেই পারো। বুঝেছো না বোঝনি? বলো। এই হচ্ছে আমাদের বয়েলের সূত্র। এরপরে আমরা দেখব চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি বলছে? চার্লসের সূত্র বলছে প্রথম পয়েন্টটা যেটা বললাম, যে উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে। কিন্তু কেমন ভাবে বাড়বে আয়তন? আয়তন বাড়ার একটা এখানে ব্যাপার আছে। কেমন না, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে, ভালো করে বুঝো, উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে ঠিক, কিন্তু কেমন ভাবে বাড়বে? 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে 0 ডিগ্রি সেলসিয়াসে ওই গ্যাসের প্রথমে যে আয়তন ছিল, 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের যে আয়তন ছিল, তার 1/273 অংশ আয়তন বাড়বে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়লে। বুঝেছো কিভাবে বাড়বে? দেখা যাক একটু। মনে করি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের, ভালো করে বুঝবে, কোনো গ্যাসের আয়তন V0, এই 0 লিখেছি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তন বোঝানোর জন্য, আর কিছুই না। মনে করি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন এত। এবার চার্লস বলছে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে আয়তন বাড়বে। আয়তন বাড়বে কত বাড়বে? না 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা ছিল তার 1/273 গুণ বাড়বে। এইটা বলছে চার্লস। আয়তন বাড়বে এইটা, মানে V0/273। বুঝেছো না বোঝনি? 0 ডিগ্রি সেলসিয়াসে যে আয়তন ছিল তার 1/273 গুণ, মানে কত? গুণ 1/273, মানে এতটা বেড়ে যাবে। তাহলে নতুন আয়তন কত হবে? সুতরাং এখন আয়তন কত হবে? এই 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ার ফলে এখন আয়তন হবে কত? না আগে ছিল V0, 0 ডিগ্রি সেলসিয়াসে, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ানোর জন্য আয়তন বেড়ে গেছে V0/273। তাহলে আয়তন এখন হয়েছে এই জিনিসটা। বুঝেছো? এটা হচ্ছে V1 দিয়ে লিখলাম, মানে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ানোর জন্য যে আয়তনটা। ঠিক আছে? তাহলে এবার এটা করা যাক। এখান থেকে V0 দেখো কমন চলে আসে বাইরে। V0টা যদি কমন নিয়ে বাইরে আনি, তাহলে এখানে পড়ে থাকবে 1 + 1/273। বুঝেছো? যদি এই 1 ডিগ্রির বদলে 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াই, 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে আয়তন কত হবে? একেবারে করছি, আয়তন হবে এখানে V1 এর বদলে V2, আর এখানে V0 1 + 2/273 হবে। 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে এখানে 1 এর বদলে 2। 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে আয়তন কত হবে? 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে আয়তন কত হবে? আয়তন হবে V3 = V0 1 + 3/273। ঠিক এইভাবে যদি আমি T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াই, T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত হবে? VT = V0 1 + T/273। বুঝেছো না বোঝনি? এটাই হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। না বুঝলে বলো, না বুঝলে বলো। বুঝেছো? তাহলে আমরা বয়েলের সূত্র করলাম, চার্লসের সূত্র করলাম। এবার
তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি, ভালো করে খেয়াল করবে। দেখো পরম শূন্য তাপমাত্রা কাকে বলে। দেখো দেখা গেছে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ভীষণ কম তাপমাত্রা, -273 ডিগ্রি সেলসিয়াস মানে বরফ আমরা 0 ডিগ্রি সেলসিয়াসে দেখি, সেটাই কত ঠান্ডা। তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস মানে কতটা ঠান্ডা কল্পনায় করতে পারছো। তো -273 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা, তাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এই পরম শূন্য তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন, যাই বলো, আয়তন, চাপটা, ফেনা যাই বলো, সব কিছু শূন্য হয়ে যায়। -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বলা হয় পরম তাপমাত্রা বা পরম শূন্য তাপমাত্রা। এই তাপমাত্রায় গ্যাসের চাপ, আয়তন সমস্ত কিছু শূন্য হয়ে যায়। এখন এই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে 0 কেলভিন ধরে নিয়ে তারপর সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি বাড়ার সঙ্গে সঙ্গে কেলভিন স্কেলেও 1 ডিগ্রি করে বাড়িয়ে একটা স্কেল তৈরি করেছিলেন বিজ্ঞানী কেলভিন। সেই স্কেলের নাম দেওয়া হয়েছে কেলভিন স্কেল বা পরম স্কেল। ঠিক আছে, আর একটু বোঝাচ্ছি, দেখো ভালো করে বোঝো। মনে করো এই একটা স্কেল, এখানে -273 ডিগ্রি সেলসিয়াস এটা, হ্যাঁ, আর এটা আর একটা স্কেল, কেলভিন স্কেল। এটা হচ্ছে কেলভিন স্কেল, কেলভিন স্কেল। দেখো এই -273 ডিগ্রি সেলসিয়াসকে 0 কেলভিন ধরেছে, এরপরে ডিগ্রিতে 1 ডিগ্রি বাড়িয়েছে। 1 ডিগ্রি বাড়ালে কত হবে? -273 ডিগ্রির সঙ্গে 1 যোগ করলে কত হয়? -272 ডিগ্রি সেলসিয়াস। আরও 1 বাড়ালে কত হয়? -271 ডিগ্রি সেলসিয়াস। আরও 1 বাড়ালে কত হয়? -270 ডিগ্রি সেলসিয়াস। ঠিক একই রকমভাবে এখানেও 1 1 করে বাড়িয়েছে, এখানেও 1 1 করে বাড়িয়েছে। এই -273কে 0 ধরেছে, 0 কেলভিন। তারপরে এর 1 ঘর বাড়া মানে এরও 1 ঘর বাড়া, এর 0 থেকে 1 বাড়লে কত হবে? 1 কেলভিন। এটা 2 কেলভিন, এটা 3 কেলভিন। বোঝা গেছে? তো এই -273কে 0 ধরে তারপরে 1 ঘর করে বাড়িয়ে কেলভিন যে স্কেল তৈরি করেছে, সেই স্কেলটার নাম হচ্ছে কেলভিন স্কেল। এই কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে কি সম্পর্ক? না, সম্পর্কটা হচ্ছে কে যদি কেলভিন স্কেলের তাপমাত্রা হয় আর ছোট হাতের টি যদি সেলসিয়াস স্কেলের তাপমাত্রা হয়, তাহলে আমরা দেখছি যে ওই সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সঙ্গে 273 যদি যোগ করে দিই, তাহলে আমি কেলভিন স্কেলের তাপমাত্রা পেয়ে যাব। এটা যেখানে K = কেলভিন স্কেলের তাপমাত্রা, কেলভিন স্কেলের তাপমাত্রা, আর ছোট হাতের টি হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। না বুঝতে পারলে বলো। আমরা এটা কি বের করলাম? আমরা এটা সেলসিয়াস আর কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক বের করলাম। সেলসিয়াস ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। না বুঝতে পারলে বলবে। কেমন ব্যাপারটা? মনে করো এই যে, তো তোমার যদি এটা 0 ডিগ্রি সেলসিয়াস হয়, কেলভিন স্কেলে কত হবে? কেলভিন স্কেলে হবে হচ্ছে ওই সেলসিয়াসে যা ছিল সেইটা প্লাস 273, মানে 0 প্লাস 273 মানে 273 কেলভিন। যদি বলি 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কেলভিনে কত হবে? 27 যোগ 273, মানে 273 আর 7 280, 300 কেলভিন। বুঝেছো না বুঝুনি বলো? বুঝেছো না বুঝুনি যে সেলসিয়াস স্কেল থেকে কিভাবে কেলভিন স্কেলে আমি নিয়ে যাচ্ছি? এবার এই চার্লসের সূত্র থেকে কেলভিন স্কেলের ধারণাটা আমরা কিভাবে পাই সেটা আমরা দেখব। চার্লসের সূত্র থেকে কেলভিন স্কেলের ধারণা। চার্লসের সূত্র থেকে কেলভিন স্কেলের ধারণা। চার্লসের সূত্র থেকে কেলভিন স্কেলের ধারণা কিভাবে পাওয়া যাবে? দেখো চার্লসের সূত্র থেকে আমরা কি পাই?
চার্লসের সূত্র থেকে পাই কি পাই, ভিটি ইকুয়াল টু ভি নট 1 প্লাস টি বাই 273, তাই তো? যেখানে ভিটি হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াসের আয়তন আর ভি জিরোটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তন। এবার দেখো এখানে এটাকে ভিটি ইকুয়াল টু ভি নট, এই ভগ্নাংশের যোগ বিয়োগ, তার মানে 273 প্লাস টি ডিভাইডেড বাই 273 লেখা যায় না যায় না? এইবার এই জিনিসটা দেখো, 273 প্লাস টি মানে কি, টিটা তো সেলসিয়াস স্কেল প্লাস 273, তা আমরা জানি সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সঙ্গে 273 যোগ করলে কেলভিন স্কেলের তাপমাত্রা পাওয়া যায়। সেই কেলভিন, তাহলে এটা পেয়ে গেলাম কেলভিন স্কেলের তাপমাত্রা, পেয়ে গেলাম কি কেলভিন স্কেলের তাপমাত্রা। এই এই বড় হাতের টি, এটাকে বড় হাতের টি লিখলাম, যে বড় হাতের টি ইকুয়াল টু টি প্লাস 273, যেটা কেলভিন স্কেলের তাপমাত্রা, কেলভিন স্কেলের তাপমাত্রা। বুঝেছো? এখন এই জিনিসটা তো কনস্ট্যান্ট, ভি জিরোটা কনস্ট্যান্ট, 273 সেটাও কনস্ট্যান্ট। তাহলে আমি যদি সমান চিহ্ন তুলে দিই, সমান চিহ্ন তুলে দিলে এখান থেকে কি লিখতে পারি, ভিটি সমানুপাতিক টি। তার মানে কি, তার মানে তাপমাত্রা আর আয়তন সমানুপাতি, অর্থাৎ তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়বে। বুঝেছো না বুঝুনি? এটাই হচ্ছে, এটাকেও তুমি চার্লসের সূত্রের গাণিতিক রূপ বলতে পারো। এটাকেও তুমি, এর পরের লাইন এটা থেকে আমরা এটা পাই, আর এটাকেও তুমি চার্লসের সূত্রের গাণিতিক রূপ বলতেই পারো, চার্লসের সূত্রের গাণিতিক রূপ। বুঝেছো না বুঝুনি? বলো, না বুঝলে বলো, নোট ডাউন করে নাও, না বুঝতে পারলে বলো। এরপরে আমরা চার্লস আর বয়েলের সূত্রের কম্বিনেশন বা সমন্বয়টা দেখব। কোথাও না বুঝতে পারলে আমাকে হোয়াটসঅ্যাপে বা ইউটিউবের কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো, কোথাও যদি বুঝতে না পারো। এখন আমরা দেখব চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয়। কম্বিনেশন অফ চার্লস অ্যান্ড বয়েলস ল। না, বয়েলের সূত্র থেকে আমরা কি পেয়েছি, বয়েলের সূত্র থেকে আমরা পেয়েছি যে ভি সমানুপাতি 1/p। আর চার্লসের সূত্র থেকে কি পেয়েছি, চার্লসের সূত্র থেকে পেয়েছি ভি সমানুপাতি টি, যেখানে টিটা কেলভিন স্কেলের উষ্ণতা, ভি টি, এগুলো ভি হচ্ছে কি চাপ, লিখে দিচ্ছি কোনটা কি, ভি ইজ ইকুয়াল টু গ্যাসের চাপ, পি ইজ ইকুয়াল টু গ্যাসের চাপ, ভি ইজ ইকুয়াল টু গ্যাসের আয়তন, আর টি ইজ ইকুয়াল টু গ্যাসের উষ্ণতা। কোন স্কেলে? কেলভিন স্কেলে। এটা মাথায় রাখবে, এই বড় হাতের টিটা কিন্তু কেলভিন স্কেলে তাপমাত্রা বা উষ্ণতা। এই এবার তোমরা ভেদের অঙ্ক করেছো টেনে, ভেদের অঙ্ক থেকে তোমরা এই দুটোকে যদি কম্বাইন করি বা কম্বিনেশন করি, এটাও ভি এর সমানুপাতি, এটাও ভি এর সমানুপাতি, তাহলে দুটোকে একসঙ্গে করে ভি সমানুপাতি 1/p ইন্টু টি লেখা যায় না যায় না? বলো, 1/p ইন্টু টি লেখা যায় না যায় না? তাহলে লেখা গেলে
ভি সমানুপাতি, এটা হচ্ছে টি বাই পি। এই সমানুপাতি চিহ্ন তুলে যদি সমান সমান চিহ্ন দিয়ে একটা ধ্রুবক আসবে, মনে করি সেই ধ্রুবক কে ইন্টু টি বাই পি হয়ে গেল। এবার এই টি বাই পি যদি এই পাশে চলে আসে তাহলে পিভি, টিটা নিচে নেমে গেল, ইজ ইকুয়াল টু কে। এই কেটা কি, কে হচ্ছে ধ্রুবক, কে ইজ ইকুয়াল টু ধ্রুবক। ধ্রুবক মানে যেটা কোনো পরিবর্তন হয় না, সমানুপাতি চিহ্ন তুলে সমান চিহ্ন আনতে দিলে একটা ধ্রুবক আসে, ঠিক আছে। আচ্ছা, এইটাই হচ্ছে চার্লস আর বয়েলের সূত্রের সমন্বয়ের সূত্র, ঠিক আছে। চার্লস ও বয়েলের সূত্রের সমন্বয়ের সূত্র। এইবার পিভি বাই টি ইজ ইকুয়াল টু ধ্রুবক, এই জিনিসটা মানে কি, মানে কি, যদি আমি বলি যে গ্যাসের, ভালো করে দেখবে, গ্যাসের প্রাথমিক চাপ পিয়ন, আয়তন, প্রাথমিক আয়তন সেটা হচ্ছে ভিয়ন, আর প্রাথমিক উষ্ণতা সেটা হচ্ছে টিয়ন, এবং অন্তিম চাপ মানে একেবারে শেষে গিয়ে চাপ P2, আয়তন V2 আর উষ্ণতা T2, তাহলে এই জিনিসটা সবসময় ধ্রুবক থাকবে, প্রথমেও যা ছিল পরেও তাই থাকবে। তাহলে প্রথমে এই জিনিসটা মানে কি, পিয়ন ভিয়ন বাই টিয়ন। প্রথমে এই জিনিসটা ছিল এই অন মানে প্রথমে একেবারে প্রাথমিক অবস্থায়, পরে গিয়ে এই টার্মটা কি হয়ে গেছে P2 V2 বাই T2। তা এই জিনিসটা চেঞ্জ না হওয়া মানে প্রথমেও যা ছিল পরেও তাই থাকবে, সেই জন্য আমরা এই দুটো জিনিস সমান লিখেছি, যে পিয়ন ভিয়ন বাই টিয়ন ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। বুঝেছো? এটা হচ্ছে চার্লস আর বয়েলের সূত্রের সমন্বয়ের সূত্র। এইবার তোমরা এই গ্যাস সম্পর্কিত কিছু প্রবলেম বা অঙ্ক আমাদের করতে হবে, পরের দিন আমি অঙ্কগুলো দেখাবো। আমি একটা জিনিস স্টুডেন্টদের বলি যে গ্যাসের ধর্ম বা গ্যাসের আচরণে যে অঙ্কগুলো আছে সেখানে আলাদা করে চার্লসের সূত্র, বয়েলের সূত্র এগুলো মনে রাখার কোনো প্রয়োজন নেই। তুমি যদি তাদের সমন্বয় সূত্র অর্থাৎ এই সূত্রটা মনে রাখো, শুধুমাত্র এই একটা সূত্র দিয়ে যে কোনো প্রবলেম, গ্যাসের যা প্রবলেম আসুক সব সলভ করা যাবে এই একটা সূত্র যদি তুমি জানো। আর কোশ্চেনটা পড়ে ভালো করে বুঝতে হবে। আমি প্রথমেই বলেছি ফিজিক্স পড়াটা কিন্তু শুধু পড়ে গেলাম তাহলে না, ব্যাপারটা বুঝতে হবে, অনুভব করতে হবে। তুমি কোশ্চেন যদি পড়ে ভালো করে বোঝো তাহলে এই একটা মাত্র সূত্র দিয়ে পিয়ন ভিয়ন বাই টিয়ন ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2 সমস্ত অঙ্ক করে ফেলা যাবে। সে বয়েলের সূত্র দিয়ে অঙ্ক হোক, সে চার্লসের সূত্র দিয়ে অঙ্ক হোক, আর বয়েল আর চার্লসের সূত্রের কম্বিনেশনের অঙ্ক হোক, যাই হোক না কেন এই একটা সূত্র দিয়ে আমি করতে পারবো যদি কোশ্চেনটা ভালো করে বুঝতে পারি। বুঝেছো? তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরের দিন আমরা এই গ্যাসের অঙ্ক করব এবং তার সঙ্গে সঙ্গে নেক্সট চ্যাপ্টারে আমরা মোলের ধারণা পড়ব, মোল, আণবিক গুরুত্ব, হ্যাঁ, আণবিক ওজন, এগুলো কি, অ্যাভোগাড্রো প্রকল্প, অ্যাভোগাড্রো নাম্বার, এগুলো নেক্সট চ্যাপ্টারে আমরা পড়ব। ঠিক আছে, টাটা। আর ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, যাদের প্রয়োজন তাদের সঙ্গে শেয়ার করো, একটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো যাতে যখনই ভিডিও করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যাও। টাটা।